তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ লং কোশ্চেন অ্যান্সার। প্রশ্নটি আমি প্রথমেই বলে দিই। প্রশ্নটি হচ্ছে কি না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে কৃষ্ণ চরিত্রটি আলোচনা করো। দেখো, এখানে কৃষ্ণ চরিত্রটি আলোচনা করো, এটি আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। কিন্তু এখানে একটু বলে নিই যে এটি এসকেবি ইউনিভার্সিটিতে দেখবে তোমাদের নির্বাচিত পদ রয়েছে তাম্বুলখণ্ড এবং নৌকাখণ্ড, সুতরাং তোমাদের সেই দিক দিয়ে কিন্তু কৃষ্ণ চরিত্র রয়েছে বা আসবে পরীক্ষাতে, এবং এই চরিত্র ইম্পর্ট্যান্ট। আর একটা বিষয় বলে নিই যে অন্যান্য ইউনিভার্সিটিতে যদি তোমাদের প্রয়োজন হয় কৃষ্ণ চরিত্র বা যদি তোমাদের সিলেবাসে থাকে, অন্যান্য ইউনিভার্সিটির সাহিত্যগত দিকটা, তাই আমি বারবার বলি যে নিজেদের ইউনিভার্সিটির সিলেবাস একটু তোমরা ভালো করে দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন নোটগুলো প্রয়োজন আর কোন নোটগুলো অপ্রয়োজন, ঠিক আছে। যদি তোমাদের প্রয়োজন হয় বাকিদের, তাহলে লিখে নেবে, কিন্তু এসকেবি ইউনিভার্সিটি অবশ্যই লিখবে নোটটির অ্যান্সার, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো আর কথা না বাড়িয়ে আমরা উত্তরটি লেখার চেষ্টা করি, ঠিক আছে। দেখো, প্রশ্নটি আরবার বলে দিচ্ছি যে আমরা কৃষ্ণ চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে সেটি আলোচনা করব। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সুন্দরভাবে খাতাতে লিখে নেবে, ঠিক আছে। ওকে, প্রশ্নটি হচ্ছে 10 নম্বরের, ঠিক আছে। ওকে ওকে উত্তরটি ঠিক এইভাবে লিখবে যে আদিমধ্য বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনে অবশ্যই কিন্তু সিঙ্গেল কোটেশন দেবে, ঠিক আছে। কাব্যটি আখ্যানমূলক আদিরসের কাব্য। 1909 সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন। আবিষ্কারের সময় চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে, পরবর্তীকালে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে কাব্যটি প্রকাশিত হয়। বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লৌকিক রসের কাব্য। এই কাব্যে প্রধানত 3টি চরিত্র বর্তমান: রাধা, কৃষ্ণ ও বড়াই। রাধা এই কাব্যের নায়িকা। এই কাব্যের রাধা যতখানি বিকশিত, সেই অর্থে কৃষ্ণ ততখানি বিকশিত নয়। রাধা রক্তমাংসে গঠিত, সজীব সত্তাযুক্ত চরিত্র হওয়ার কারণে কৃষ্ণ চরিত্র সম্পর্কে কবি বোধ হয় সেইভাবে মনোযোগ প্রদান করতে পারেননি। এই প্রসঙ্গে বিখ্যাত সমালোচক বলেছেন, একটু হাইফেন দিয়ে আলাদা কালিতে নিচে কোটেশন দিয়ে লিখবে। মানে যদি এই যে তোমরা যে বডিটি লিখবে, বলে দিচ্ছি, এই যে বডিটি তোমরা লিখবে, এটা যদি ব্ল্যাক পেনে লিখো তাহলে কোটেশনটা অবশ্যই ব্লু পেনে লিখবে, আর যদি বডিটি তোমরা ব্লু পেনে লেখো তাহলে কোটেশনটা অবশ্যই ব্ল্যাক পেনে লিখবে, ঠিক আছে। নিচে তোমরা লিখবে যে শ্রীকৃষ্ণ কীর্তনের সবটুকু আত্মসাৎ করিয়াছে রাধা, যাহার নাম কীর্তন করিতে কাব্যটি রচনা। শ্রীকৃষ্ণ উহার দোষের আশ্রয়। কাব্যটির যত কিছু দুর্নাম কৃষ্ণের জন্য। কোটেশন ক্লোজ অবশ্যই ডবল কোটেশন, ঠিক আছে। প্যারা চেঞ্জ করার দরকার নেই, নিচে লিখবে, ঠিক আছে। নিচে মানে এই বরাবরই লিখবে, ঠিক আছে। এইটাই কোটেশনটা কিন্তু মিডিলে লিখবে, ঠিক আছে। এইটা কিন্তু মিডিলে লিখবে, খাতার মাঝে লিখবে কিন্তু এই কোটেশনটা, ঠিক আছে। আর এইখান থেকে যেন লেখাগুলো এইভাবে চলতে থাকে, ওকে। তো প্যারা চেঞ্জ করার দরকার নেই, নিচে লিখবে কৃষ্ণের আবির্ভাবের কারণ প্রসঙ্গে জন্মখণ্ডে উল্লেখ আছে। কৃষ্ণের আবির্ভাবের কারণ প্রসঙ্গে জন্মখণ্ডে উল্লেখ আছে, তো জন্মখণ্ডটা সিঙ্গেল কোটেশন দেবে, ঠিক আছে। উল্লেখ আছে, তারপরে ছোট্ট করে একটু হাইফেন দেবে। যেহেতু কোটেশনটা একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ, সেহেতু এখানে তোমাদের হাইফেন দিয়ে নিচে লেখার কোনো প্রয়োজন নেই, ওই লাইন বরাবরই লিখে নেবে, তবে আলাদা কালিতে লিখবে, ঠিক আছে। কী লিখবে না, কংসের কারণে এ সৃষ্টির বিনাশে। কি আছে যে কৃষ্ণের আবির্ভাবের কারণ প্রসঙ্গে জন্মখণ্ডে উল্লেখ আছে, কংসের কারণে এ সৃষ্টির বিনাশে। এই লাইনটি তোমরা পেয়ে যাবে জন্মখণ্ড যেটি আছে, জন্মখণ্ড যেখানে শুরু হচ্ছে প্রথম লাইনটার পরে দ্বিতীয় লাইনেই কিন্তু এই লাইনটি তোমরা পাবে, ঠিক আছে। যদি তোমরা দেখতে চাও তো দেখে নিতে পারো। অবশ্যই এটি কিন্তু এই লাইনটি কিন্তু আলাদা কালিতে লিখবে। যদি ব্লু পেনে বডি লেখো তাহলে ব্ল্যাক পেনে এটি লিখবে, আর যদি ব্ল্যাক পেনে বডিটি লেখো তাহলে এটি ব্লু পেনে লিখবে, আর অবশ্যই ডবল কোটেশন দেবে, ঠিক আছে। অর্থাৎ কংসের অত্যাচারে ধরিত্রী মুক্ত করার জন্য বসুদেব দৈবকীর উদরে অষ্টম সন্তানরূপে কৃষ্ণ জন্মগ্রহণ করেন, এবং এক চরম সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মাতা যশোদা ও নন্দলালের গৃহে পরম আদরে লালিত পালিত হয়। জন্মখণ্ডে কৃষ্ণের পৌরাণিক প্রসঙ্গ থাকলেও সমগ্র কাব্যে লক্ষ্য করা যায় না। প্যারা চেঞ্জ করে লিখবে, প্যারা চেঞ্জ মানে
জানো সকলেই, আর বলছি না, আগের ভিডিওগুলো দেখে নেবে, নাহলে এই ভিডিওটি বড় হয়ে যাবে। ঠিক আছে, তবে একটু বলে নিই যে এটা যদি তোমাদের খাতা হয়, এখান দিয়ে যদি লেখা শুরু করো, এখানে যদি লেখাটা শেষ হচ্ছে, তোমরা যদি প্যারা চেঞ্জ করতে চাও তাহলে এখানে একটু গ্যাপ দিয়ে এইখান দিয়ে শুরু করবে, তারপরে আবার এদিকে, মানে এখানটা একটু গ্যাপ থাকবে। ঠিক আছে, যেমনটা এই জায়গাটাতে আছে। ওকে, কি লিখবে না, গ্রাম্য বালক কৃষ্ণ তাম্বুলখণ্ডে, তাম্বুলখণ্ডে অবশ্যই কিন্তু সিঙ্গেল কোটেশন। ওকে, গ্রাম্য বালক কৃষ্ণ তাম্বুলখণ্ডে বড়াই বুড়ির কাছে রাধিকার রূপের বর্ণনা শুনে কৃষ্ণের মনে প্রেম চেতনা ছাড়াও কামনা বাসনার ছবিটিও স্পষ্টভাবে ধরা পড়েছে, অর্থাৎ নিছক দেহভোগের সুতীব্র বাসনা প্রকাশ পেয়েছে। রাধিকাকে সম্পূর্ণভাবে পাওয়ার জন্য বড়াই বুড়ির হাত দিয়ে তাম্বুল এমনকি বিভিন্ন বনজ ফুলমূল পাঠিয়েছে। রাধিকা কৃষ্ণের প্রেম প্রত্যাখ্যান করলেও কৃষ্ণ অতি ধৈর্যের সহিত বড়াই বুড়ির সঙ্গে পরামর্শ করে রাধিকার সাথে কিভাবে মিলিত হওয়া যায় তার পরিকল্পনা করেছে। হলো, এটা তাম্বুলখণ্ড অনুযায়ী গেল। এবারে আবার প্যারা চেঞ্জ করবে, দেখো হালকা একটু গ্যাপ আছে, গ্যাপটা অবশ্যই দেবে। প্যারা চেঞ্জ করে লিখবে নৌকাখণ্ড, এখানে আমি কোটেশনটা দিতে ভুলে গেছি, তো একটু কোটেশনটা দিয়ে নিও। নৌকাখণ্ডে লক্ষণীয় কৃষ্ণের মধ্যে রাধিকাকে পাওয়ার তীব্র আবেগ সৃষ্টি হয়েছে। নৌকাতে পারাপার করার জন্য এক সুন্দর মনোরম নৌকা তৈরি করেছেন। সমস্ত সখী বড়াই বুড়িকে নদীর ওপারে পৌঁছে দিয়েছেন। অবশেষে রাধিকাকে পৌঁছানোর সময় মাঝ নদীতে ঝড় উঠেছে। রাধিকা ভয় পেয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে। নৌকাখণ্ড থেকে কৃষ্ণ বিমুখ, রাধা কৃষ্ণমুখী হয়। এরই পাশাপাশি কৃষ্ণের রাধিকাকে পাওয়ার আশা সার্থক হয়। এতে কৃষ্ণের অসামাজিক আচরণই প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ কীর্তনের কৃষ্ণ দৈহিক আকর্ষণকে অতিক্রম করে অতীন্দ্রিয় লোকে উপনীত হতে পারেননি। একান্ত দৈহিক স্থূলতার মধ্যে নিখিল মানবের আদিম রিপুরতার মধ্যে পূর্বরাগে গুমড়ে মরেছে। প্যারা চেঞ্জ করে লিখবে, অর্থাৎ শেষ প্যারাতে লিখবে বড়ুচণ্ডীদাসের কবিত্ব শক্তি, চরিত্র চিত্রণ, অলঙ্কার বিন্যাস ও বর্ণনার কৌশলে শ্রীকৃষ্ণ কীর্তন অন্যতম গুরুত্বপূর্ণ কাব্য হলেও কৃষ্ণচরিত্র চিত্রণে অসঙ্গতি রয়েছে। তবে কাব্যকে জনপ্রিয় করে তোলার জন্য এক গ্রাম্য যুবকের সুন্দরী নারীর রূপ বর্ণনা প্রসঙ্গে কামনা বাসনার যে কথা আছে তা অনুচিত বলে মনে হয় না। তাছাড়া সৌন্দর্যের মোহে কেনা মুগ্ধ হয়। তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লৌকিক রসে মুগ্ধ হয়ে এক সুন্দরী নারীকে পেতে গ্রীষ্মের দাবদাহ রৌদ্রে ছত্র ধরেছেন। দধিদুগ্ধ ভর্তি ভারী ভার বহন করেছে। একই প্রেমের জন্য ত্যাগ নয়, বা একই প্রেমের জন্য ত্যাগ নয়। আসলে কৃষ্ণ চরিত্র নির্মাণে কবি বড়ুচণ্ডীদাস পৌরাণিকতার খোলস ছেড়ে গ্রাম্য গ্রাম্য একটু ডিস্টার্ব হয়ে গেল, সরি, ঠিক আছে। হ্যাঁ, কোথায় ছিলাম? এই জায়গাটাতে, ঠিক না? কি না, হ্যাঁ, আসলে কৃষ্ণ চরিত্র নির্মাণে কবি বড়ুচণ্ডীদাস পৌরাণিকতার খোলস ছেড়ে গ্রাম্য রক্ত মাংসের লৌকিক জীবনকে প্রকাশ করেছেন, এবং সেই অর্থে কৃষ্ণ চরিত্রটিকে অসঙ্গত বলা চলে না, অর্থাৎ কৃষ্ণ চরিত্রটি যথাযথ। দেখো ব্যাপারটা বলিনি যে কোথাও একটা টাচ হয়ে গেছিলো, সেই জন্য এরকম হয়ে গেছিলো পিডিএফটা, ঠিক আছে। ওকে, তো পুরো নোটটি আমি আলোচনা করে দিলাম। হ্যাঁ, অনেক ছেলে মেয়ে বলো যে দাদা আপনি পিডিএফ দেন না কেন? হ্যাঁ, পিডিএফ তো অবশ্যই দিতে পারি, কিন্তু ব্যাপারটা কি জানো, আমার এক্সপিরিয়েন্স আছে এই জায়গাতে যে আমি পিডিএফ না দেওয়াই, আমি তোমরা চাইলেও কিন্তু পিডিএফ আমি দেবো না, বা হয়তো তোমরা ভাববে যে ভিডিওটি দেখার জন্য বলছি, সেটা কিন্তু ব্যাপারটা হচ্ছে না। হ্যাঁ, ভিডিওটি তো দেখতে তো হবেই, সেটা তো স্বাভাবিক, কিন্তু একটা জিনিস কি না, যে পিডিএফ যদি আমি দিয়ে দিই না, তাহলে তোমরা কিন্তু আর লিখবে না, তোমরা সেই পিডিএফ দেখে পড়ার চেষ্টা করবে, এবং পিডিএফটি কোথায় চলে যাবে মোবাইলে সেটিও কিন্তু তোমরা খুঁজে পাবে না, সেটি আমি ভালো করে জানি। সুতরাং তোমাদেরকে আমি এখান থেকেই লিখতে বলি, কেননা তোমরা যখন এই ভিডিওটি দেখে লিখবে তখন তোমরা অবশ্যই খাতাতে লিখবে। যখনই একবার খাতাতে লিখবে তখনই মনে রাখবে তোমাদের একবার কিন্তু নোটটি পড়া হয়ে গেল, তারপর আর দুবার পড়লে কিন্তু নোটটি তোমাদের মুখস্থ হয়ে যাবে। যে কারণে আমি পিডিএফ থেকে একটু দূরে থাকি, ঠিক আছে, দেওয়া থেকে একটু দূরে থাকি। ওকে, সেরকম কিছু হার্ডলি যদি ইম্পর্ট্যান্ট মানে সেরকমই পরিস্থিতি আসে যে হ্যাঁ দিতেই হবে, তখন কিন্তু আমি গ্রুপে দিয়ে দিই। টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো। এসকেবি ইউনিভার্সিটি যারা রয়েছে, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে।
ওকে, বিষয়টা বলি, এটা গেল কৃষ্ণ চরিত্র। নোটটি জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই লাগবে। তো ভালো করে লিখে রাখবে এবং কোটেশন অবশ্যই ভালো করে লিখবে, এবং যেটা বললাম যে একটা কালি ইউজ করবে না পরীক্ষাতে, দুটো কালি ইউজ করার চেষ্টা করবে, ব্ল্যাক অ্যান্ড ব্লু সবসময় লেখার চেষ্টা করবে। ব্লু পেনে বডিটা লেখার চেষ্টা করবে এবং ব্ল্যাক পেন দিয়ে কোটেশনগুলো ইউজ করবে, ঠিক আছে? তাহলে নোট সুন্দর হবে এবং মার্জিন সুন্দর করে টানবে। ব্যাপারটা আমি বলে দিচ্ছি, এখানে বলে দিচ্ছি, কেননা আমার ভিডিও শেষেই আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, প্রথমে বলি না, ঠিক আছে? এখন অবধি জানি না কেউ দেখছো কি দেখছো না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি একটা হোয়াইট বোর্ডে যাচ্ছি, এখানে নিচে এই জায়গাটাতে। ওকে, দেখো, মনে করো এটা যদি তোমাদের কি বলবো, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার শিট, এটা অ্যান্সার শিট দিয়ে দিল, ঠিক আছে? এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে কি না, মার্জিন টানা। মার্জিন মানে আশা করি সকলেই জানো যে চারিদিকে দাগ দেওয়া, তাই তো? অনেক ছেলে মেয়ে মার্জিন কেমন টানে, এইভাবে একটা টেনে ব্যাস ছেড়ে দিল, এইভাবে টানে। এইভাবে কিন্তু টানবে না, ঠিক আছে? কেন, আমি কারণটা আমি বলে দিচ্ছি পুরোটাই। এটা একটু মুছে নিই, ঠিক আছে? কারণটা আমি বলে দিচ্ছি যে দেখো, যখন তোমরা মার্জিন টানবে তখন চারিদিকটা টানবে, এরকমভাবে একটা বক্স বানিয়ে নেবে, ঠিক আছে? সুন্দর করে একটা বক্স বানিয়ে নেবে এবং এই বক্সের মধ্যে কিন্তু লেখাগুলো থাকবে। প্রতিটা পেজে এইভাবে একটা সুন্দর একটা বক্স বানাবে। এদিকে বক্স যেন এই প্রান্তের সাথে ওই প্রান্ত যুক্ত থাকে, এইভাবে যেন বেরিয়ে না যায়। মানে এইভাবে টানতে যাবে না, এইভাবে টানতে যাবে না, এইভাবে বক্স করবে না, ঠিক আছে? মানে একটা প্রান্তের সাথে আর একটা প্রান্তের জন্য সুন্দরভাবে যুক্ত হয়ে থাকে, ব্যাস বোঝা গেছে? এইভাবে কিন্তু বক্স করবে এবং বক্সের মাঝে মাঝে সুন্দর করে লিখে লিখে যাবে। খাতা পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবে, নাম্বার পাওয়ার চান্স কিন্তু ততই থাকবে। যদি এক্সাম্পল চাইছো তা এক্সাম্পলও দিয়ে দিতে পারি। মনে করো বিয়ে বাড়ি যাচ্ছ তুমি যতই সুন্দর দেখতে হও না কেন, ঠিক আছে, বা তুমি যতই ভালো লিখো না কেন, তুমি যদি ঠিকঠাক পোশাক, ঠিকঠাক যদি অলংকার পরিধান না করো, অলংকার মানে দৈহিক অলংকার, ঠিক আছে, অর্থাৎ যদি তুমি স্মার্ট লুকিং না আসতে পারো, যদি মনে করো তুমি সুন্দর দেখতে হলে কিন্তু তোমার পোশাক একদম নোংরা, যে শ্যুটা পরে গেছো সেই শ্যুটা প্রচুর বিচ্ছিরি, ধুলোবালি লেগে আছে, ঠিক না? যে জামাটা পরেছো সেটা ছেঁড়া, নোংরা, অনেক দিন কাচাকাচি করা নেই, তুমি যতই সুন্দর দেখতে হয়, চুলগুলো একদম অগোছানো, তুমি সুন্দর দেখতে কিন্তু তোমার দিকে কেউই তাকাবে না, এটাই স্বাভাবিক। আর যদিও তাকায় বা বেশিক্ষণ না, আর যদি তোমার পাশে থাকেও বা বেশিক্ষণ কথা বলতে পারবে না, সে দূরে চলে যাবে। কিন্তু তুমি সুন্দর দেখতে, অসাধারণ দেখতে, কিন্তু তোমার সেই সুন্দর দেখা, অসাধারণ দেখা সমস্ত কিছুই নষ্ট করে দিচ্ছে কি না, তোমার পোশাক আশাক, যেটা তোমার ভালো নেই। ভালো নেই অর্থাৎ ঠিকভাবে তুমি পরে আসোনি, ছেঁড়া নোংরা কাঁচা নেই, এবং তোমার যে হেয়ার স্টাইল, চুল দীর্ঘদিন স্নান টান করোনি, সুতরাং কি বেশিক্ষণ মানুষ তোমার সাথে কথা বলতে পারবে না। সে তুমি যতই ভালো কথা বলো, কিংবা যতই তুমি মিষ্টি সুরে কথা বলো, কিংবা যতই তুমি দেখতে ভালো হও না কেন, তাহলে তোমার যদি পোশাক আশাক পরিচ্ছন্ন, বাইরের যে লুকিং সেটি যদি ভালো থাকে, তবেই তোমার মানুষ তো কিন্তু তোমার পাশে আসবে এবং তোমাকে বোঝার চেষ্টা করবে এবং তোমার গভীরে প্রবেশ করবে। ঠিক তেমনই একটা খাতারও একটা কি বলবো, এটা যদি বডি হয় অর্থাৎ দৈহিক হয়, এরও কিন্তু একটা অলংকার আছে। একেও অলংকার পড়াতে পারতো। একে অলংকার কিভাবে পড়ানো যায়? তোমার হাতের লেখার মাধ্যমে, স্পষ্টতার মাধ্যমে। সুতরাং মার্জিন সুন্দর করে টানবে। তুমি যতই ভালো নোট লিখো না কেন কোটেশন দিয়ে, কিন্তু তোমার হাতের লেখা যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু যারা খাতা দেখেন তারা কিন্তু আগেই একটা কি বলবো বিরক্তিকর ভাব প্রকাশ করে এবং একটা গড় মার্ক দিয়ে চলে যায়। তো এটা ভেবে নেবে, তখনই তারা তোমার খাতা দেখবেন যখন তোমার খাতাটি একটা খাতা ভালো পেয়েছি, এটা একটু মোটামুটি আমি ভালো করে দেখবো, দেখার মতো। অর্থাৎ তারা কখন দেখবেন? যখন তারা বুঝতে পারবেন। তুমি যদি হিজিবিজি করে লিখে দিয়ে চলে যাও, তারা তো কিছু মাথা মুন্ডে কিছু বুঝতেই পারবে না, তাই না? সুতরাং তারা একটা বিরক্তিকর প্রকাশ করবে। তোমার লং কোশ্চেনের মানে একটা কি বলবো বাইরের কাঠামোটা দেখে একটা গড় মার্ক দিয়ে চলে যাবে, কিন্তু তুমি তার থেকেও হয়তো মনে করো 10 নাম্বার প্রশ্নে তোমাকে গড় মার্ক 4 দিয়ে দিল, কিন্তু তুমি সেখানে যদি তিনি ভালোভাবে দেখতেন তাহলে তুমি সেখানে 6 পাওয়ার যোগ্যতা রাখতে, কিন্তু হলো না, পেলে না। কেন পেলে না? কেননা তুমি বাইরের যে অংশটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার খাতাটা নেই, সুন্দরভাবে সাজানো নেই, যে পরিপ্রেক্ষিতে এরকম একটা বিষয় হয়ে গেছে। হাতের লেখা সকলেরই ভালো, হাতের লেখা কারো খারাপ না, কিন্তু
হাতের লেখা দু ধরনের হয়, একটা বোঝা যায় আর একটা বোঝা যায় না। হাতের লেখা একটা বোঝা যায় আর একটা, মনে করো এটা এক লিখলাম, বুঝতে পারলে? এরপরে এইরকমভাবে যদি লিখি, কি বুঝলে? এটাও কিন্তু এক, এরকমও লেখে মানুষ, আর এটাও কিন্তু এক, ঠিক না? একটা হচ্ছে বোঝা যায় আর একটা হচ্ছে বোঝা যায় না। তোমাকে চুজ করতে হবে বোঝা যায়, যাতে লেখাটা বোঝা যায়, ব্যাস, তাহলেই হবে, আদারওয়াইজ কিছু না। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাহলেই ভালো কিন্তু নাম্বার পাবে। ওকে, বাড়িতে পড়তে থাকো। কৃষ্ণ চরিত্র লিখিয়ে দিলাম এসকেবি ইউনিভার্সিটির জন্য, এবং অন্যান্য ইউনিভার্সিটি যদি থাকে তাহলে তোমাদেরও কাজে লাগবে। এবং নেক্সট রাধা চরিত্র লিখাবো, ঠিক আছে? আমি চাইছি না তোমরা কোনো অংশে পিছিয়ে পড়ো। কালী পূজার পর করতে অনেকগুলো নোট লিখিয়ে দিলাম, জানি না নোট লিখিয়ে যাব, কবে ছুটি হবে নেবো কি নেবো না তার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, ওকে চলো। এবং বারবার বলছি, যদি কারো টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার ইচ্ছে হয় তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন হতে পারো। আর একটু বন্ধুদের কাইন্ডলি শেয়ার করে দিতে পারো, তাহলে তারাও কিন্তু এরকম একটা পরিস্থিতিতে নোটগুলো পেয়ে যেতে পারে এবং ক্লাসগুলো পেয়ে যেতে পারে। তাম্বুলখণ্ড, নৌকাখণ্ড, তাম্বুলখণ্ড শেষ হয়ে গেছে আলোচনা, নৌকাখণ্ড চলছে টেক্সট বুক ধরে। ঠিক আছে, চর্যাপদের 3টে পদ হয়েছে আলোচনা, 1, 5, 8, বাকি 2টো পদ কিছুদিনের মধ্যে আলোচনা করে দেওয়া হবে। এবং সেখান থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কমপ্লিট করার পরে চর্যাপদ থেকে যাবতীয় লঙ্ঘস্থান নামে সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। তারপর শ্রীকৃষ্ণ বিজয়, তারপরে শিবায়ন, গল্পগুচ্ছ, নীলদর্পণ, নানা রঙের দিন বলছি, সরি, গল্পগুচ্ছ, নীলদর্পণ, আর একটা আছে আলালের ঘরের দুলাল, আর একটা পদ্মিনী উপাখ্যান, সমস্ত কিছু কমপ্লিট করা হবে। ঠিক আছে, এবং অন্যান্য ইউনিভার্সিটির যে সাহিত্যগত দিকগুলো আছে সেগুলো শেষ করা হবে। চলো ফিরে আসছি নেক্সট ক্লাসে। ভালো থাকার সাথে পড়াশোনা করো, কালী পূজাতে এনজয় করো, বেস্ট অফ লাক। ওকে চলো, শুভ দীপাবলি সকলকে। ওকে।